হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা সাহসীকে দেখি সে বাসায় ফেরার পর এটাই ভাবছিল যে আজ তো নিয়ান পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সে জিঙ্গুই নয়, বাট গোজিন তো তার পেছনে হাত ধুয়ে পড়ে আছে এই ভেবে যে সেই জিঙ্গুইন। আমি তার জন্য কি না করিনি। প্রথমে তো আমি তার চোখে ধুলো দিয়ে ডেটা কি চুরি করেছি, তারপর লু শাওয়ের চোখে ফাঁকি দিয়ে নিয়ানের অ্যাক্সিডেন্টও করলাম, বাট তাও সে বেঁচে ফিরে চলে এলো। আমি জানি না কেন সে যেন মরতে চাইছে না, অ্যান্ড এই গোজিন তার পেছনে হাত ধুয়ে পড়ে আছে তাকে তার ফার্স্ট মনে করানোর জন্য। আমি বুঝতে পারছি না যে সে কি আমার ভালোবাসা দেখতে পায় না কখনো। অন্যদিকে আমরা গোজিনকে দেখি সে আজ নিয়ানের কথা অনেক বেশি হার্ট হয়েছিল, তাই সে থাইল্যান্ড যাওয়ার জন্য ডিসাইড করে নিয়েছিল, কারণ নিয়ান তাকে তার থেকে দূরে যেতে বলেছিল। চ্যাং তাকে এখানে বলে, আপনি যদি ওই কান্ট্রিতে যাওয়ার জেদ না করতেন তাহলে ওখানে আমি কখনোই যেতাম না। এখানে গোজিন বলে, আর আগে তো কখনো এই ব্যাপারে তুমি কমপ্লেন জানাওনি, বরং সেখানে যাওয়ার জন্য তুমি বেশি এক্সাইটেড থাকতে। যা শুনে তো চ্যাং বুঝতে পারছিল না যে এর আনসার সে কি দেবে। অ্যাকচুয়ালি চ্যাং চাইছিল না যে গোজিন নিয়ানের থেকে দূরে যাক, কারণ সে তার বসকে হ্যাপি দেখতে চাইছিল। অ্যান্ড সে তাকে বলে, বস আপনি তো আপনার মুড ফ্রেশ করার জন্য অন্য কোনো কান্ট্রিতে যেতে পারতেন, বাট আপনি থাইল্যান্ডে কেন যাচ্ছেন? গোজিন বলে, আমার আর জিঙ্গুইনের কাহিনী সেখান থেকেই শুরু হয়েছিল, অ্যান্ড আমি থাইল্যান্ডে গিয়েই তাকে গুড বাই বলতে চাই। আমি যখন ফিরে আসবো আমি এই চেষ্টাই করব যাতে আর কোনোদিনও জিঙ্গুইনের কথা আমার মনে না পড়ে। অন্যদিকে অফিসের কাজে তো সাহসী নিয়ানে জেনে বুঝে ভুল ধরছিল যাতে সে তাকে বিরক্ত করতে পারে, আর এটা নিয়ান ভালো করেই জানতো। সেই জন্য সে তাকে বলে, তুমি নিজের ব্যক্তিগত শত্রুতাকে কাজের মাঝে নিয়ে এসে আমার উপর টর্চার করছো, আর যদি আমার কাজ নিয়ে তোমার এতই প্রবলেম হয় তাহলে তুমি গোজিনকে কল করো না, নাকি তুমি তাকে কল করতেই চাও না, কারণ সে তোমাকে একটু ভাও দেয় না। আর যা শুনে তো সাহসীর অনেক বেশি রাগ হয়, অ্যান্ড সে বলে, এত লাফালাফি করার কিছুই নেই, সে তোমাকে ভাও দেয় কারণ তোমার ফেস জিঙ্গুইনের মতো, নয়তো এত বড় কোম্পানির ডিরেক্টর হওয়ার মতো তোমার মধ্যে তো তেমন কোনো যোগ্যতাই নেই। নিয়ান বলে, আচ্ছা তোমার এইরকম মনে হয় বুঝি, তাহলে এক কাজ করো, তুমিও জিঙ্গুইনের মতো নিজের ফ্রেশ বানিয়ে নাও, তারপর গোজিন তোমাকেও ভাও দেওয়া শুরু করবে। তাকে কথা শুনিয়ে নিয়ান তো সেখান থেকে চলে যায়, বাট সাহসী ভাবছিল যে তার মুখে লাগাম কি করে দেওয়া যায়। তারপর আমরা দেখি ডিউটি শেষ করে যখন নিয়ান বাসায় ফিরতে যাচ্ছিল, সে দেখে বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। তখনই সে সামনে থেকে লু শাওকে আসতে দেখে নিয়ান চিনে ফেলেছিল যে এটা তো সেই ছেলে যে তার সাথে গেমিং সেন্টারে অদ্ভুত ধরনের বিহেভ করেছিল, অ্যান্ড সে তার পরিচয় এখানে নিজের থেকেই নিয়ানকে দেয় যে আমার নাম লু শাও, আর ওই দিনের জন্য আমি আপনাকে সরি বলছি, আর আপনার সাথে আমার কিছু কথা আছে। অ্যাকচুয়ালি আমাদের গেম কোম্পানি কিছু ইভেন্ট করতে চায়, অ্যান্ড আমার আপনাদের এই কোম্পানির সাথে বিজনেস কর্পোরেশন আছে। অ্যান্ড এখানে নিয়ান তার মিথ্যে কথা চলে ফেসে যায়। তার মনে হচ্ছিল যে এই ছেলেটি ভালো, তাই সে তার সাথে ভালো করে কথা বলছিল। এখানে লু শাও তাকে বাসা ড্রপ করার রিকোয়েস্ট করছিল, বাট সে তো মানা করে দেয়, তাই লু শাও তাকে তার আমব্রেলা দিয়ে দেয়, অ্যান্ড সে সেখান থেকে চলে যায়। যখন কি লু শাওয়ের তো নিয়ানকে দেখে ফার্স্টের কথা মনে পড়ছিল, অ্যান্ড সে এখানে বলে, নিয়ান আমি চাই তোমার সমস্ত স্মৃতিশক্তি ফিরে আসুক, আর তার জন্য আমাকে যতটা কষ্ট করতে হয় তা আমি করব। তারপর এভাবেই কিছুদিন কেটে যায়, অ্যান্ড নিয়ান অনেক বেশি আপসেট ছিল, কারণ গোজিনের কথা বারবার মনে পড়ছিল, বাট গোজিন তো তার বাসায় ফিরছিল না, আর তার সাথে সাথে সে তারপর অনেক বেশি রেগেও ছিল, কারণ গোজিন তাকে বিনা গুড বাই বলে সেখান থেকে চলে গিয়েছিল। অন্যদিকে আমরা চ্যাং আর গোজিনকে থাইল্যান্ডে দেখি, যেখানে চ্যাং গোজিনকে বলছিল যে বস আপনার জিঙ্গুইনের সাথে 7 বছর আগে দেখা হয়েছিল, আমার মনে হয় আপনার এবার ডিসাইড করে নেওয়া দরকার যে আপনি জিঙ্গুইনকে ভালোবাসেন না নিয়ানকে। গোজিন বলে, প্লিজ তুমি ফার্স্টের কথা আমায় মনে করিও না, এমনিতেই আমার আগে থেকে অনেক বেশি মাথা খারাপ আছে। এখানে চ্যাং বলে, বস আপনার তো আগে থেকে দুটি কিউট কিউট বেবি আছে যারা আপনাকে তাদের ড্যাড বানাতে চায়, আর আপনি যে কিনা স্যাড হয়ে এত দূরে এসে বসে আছে, যদি ওই বেবিগুলি আমার হতো তাহলে তো আমি এত খুশি থাকতাম যে ভাবনার বাইরে। এখানে গোজিন অনেক রেগে বলে যে তোমার বেবি মায়েরটা কি? চ্যাং বলে, আরে বস আমি তো শুধু বলছিলাম যে আপনাকে এভাবে স্যাড ফেসে একদমই ভালো দেখায় না, তাই আপনার সবসময় হ্যাপি থাকা দরকার। আর যা শুনে এখানে গোজিনও তাকে তার মনের কথা বলে, সত্যি বলতে আমিও তাকে অনেক বেশি মিস করছি। এখানে চ্যাংও তার কথায় অনেক বেশি ইন্টারেস্ট দেখিয়ে বলে, বস কাকে মিস করছেন, নিয়ানকে না জিঙ্গুইনকে? যা শুনে তো গোজিনের অনেক বেশি রাগ হচ্ছিল, তার মনে হচ্ছিল মেরে তার মুখটাই ভেঙে দেবে, বাট সে
বলে তোমার সাথে তো কথা বলাই বেকার, চলো আমাকে এটা বলো যে সারা অর্গানাইজেশনের লিডারের ইনভেস্টিগেশন কেমন চলছে। চ্যাং বলে বস আমি ওই ব্যাপারে আবারও একবার চেক করছি। তখনই গজিনের কাছে ওয়াওয়ের কল আসছে, যে তাকে বলে আঙ্কেল আপনি কোথায়, আমরা দুজন আপনাকে অনেক বেশি মিস করছি, তাই তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসুন। আর সাথে সাথে তারা এটাও বলে যে আজকাল এক আঙ্কেল মমকে অনেক বেশি লাইক করতে শুরু করেছে, তাই তুমি তাড়াতাড়ি আসো, নয়তো ওই আঙ্কেলটি তোমার জায়গা নিয়ে নেবে। অন্যদিকে থাইল্যান্ডে আমরা চ্যাংকে দেখি, সেখানে সে এক ফরেনিয়ারকে দেখে তার পেছনে তো লাট্টু হয়ে যায়, তার সাথে সাথে এসে তার সাথে ফ্লার্টও করা শুরু করে আর তাকে এটাও জিজ্ঞাসা করে তুমি কি সিঙ্গেল। তখনই ওই মেয়েটি হাজব্যান্ড সেখানে চলে আসে, হ্যাঁ মিস্টার শি ইজ মাই ওয়াইফ। চ্যাং তো মার খেতে খেতে বেঁচে গিয়েছিল অ্যান্ড সে এখানে তাদেরকে সরি বলে। তখনই সেখানে আরো একটি মেয়ে আসে, যাকে দেখে তো চ্যাং আবারও লাট্টু হয়ে যায় আর তাকে লাইন মারা শুরু করে অ্যান্ড বলে তুমি কি সিঙ্গেল। তখনই ওই মেয়েটি ছেলেদের ভয়েসে বলে ইয়েস হ্যান্ডসাম, যা শুনে তো চ্যাং অনেক বেশি ভয় পেয়ে যায় অ্যান্ড সে বুঝতে পারে যে তার ভাগ্যে সুন্দরী মাইয়ার ভালোবাসা নাই, লাককে ব্লেম করছিল অ্যান্ড সে বিরক্ত হয়ে গজিনের কাছে চলে আসে অ্যান্ড এখানে সিনিয়রের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করতোই। তার আগে গজিন তাকে জিজ্ঞাসা করে সারা অর্গানাইজেশনের ব্যাপারে, যেখানে জ্যাং তাকে বলে বস আপনি দাঁড়িয়ে একদমই চিন্তা করবেন না, কারণ তার লিডার চায়নাতেই আছে, আজ নয়তো কাল আমরা তাকে ধরেই ফেলবো। তখনই গজিনের কাছে ওয়াওয়ের কল আসে, যে তাকে জানায় আঙ্কেল আপনার চিন্তায় তো মমের ওজনও কমে গিয়েছে, তাই আপনি তাড়াতাড়ি করে ফিরে আসুন। অ্যান্ড এখানে চ্যাংকে দেখে মনে হচ্ছিল সে গজিনের কলে একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, তাই গজিন তাকে বলে আমার মনে হয় আমার থেকে বেশি তুমি বাসায় ফেরার জন্য উতলা হয়ে উঠেছো, তাই এক কাজ করো তাড়াতাড়ি করে আমাদের টিকিট বুক করো। যখন কি চ্যাং তো কয়েকদিন থাইল্যান্ডেই থাকতে চাইছিল, যাতে সে তার জন্য একটি সুন্দরী মাইয়া খুঁজতে পারে, বাট তার প্ল্যানে তো গজিন জল ঢেলে দিয়েছিল। তারপর তারা চায়নাতে ফিরে আসে অ্যান্ড সেখানে ফেরার পরই গজন ফার্স্ট যায় নিয়ানের সাথে দেখা করার জন্য, বাট সে বাসায় গিয়ে অনেকবারই ডোর নক করে, কিন্তু ভেতর থেকে কেউই ডোর ওপেন করে না, আর যার কারণে গজিন তো অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল অ্যান্ড সে এখানে বলছিল দেখো এতদিন পর আমি থাইল্যান্ড থেকে চায়নাতে ফিরেছি শুধুমাত্র রিজেক্ট হওয়ার জন্য। আর এইসব দেখে চ্যাংয়ের তো অনেক বেশি মজা লাগছিল। অজা দেখে গজিনের তো অনেক বেশি রাগ হয় অ্যান্ড বলে ভাই তোর থোবড়া তো ভালো নয়, তো একটু ভালো মতো কথা তো বলতে পারিস। চ্যাং ভালো করে জানতো যে গজিন অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছে, বাট তাও সে তাকে আরো বেশি বিরক্ত করার জন্য সে বলে বস আপনি তো জানেন আপনাকে আমি কত হেল্প করেছি মিস নিয়ানকে পড়ানোর জন্য, ইভেন তো আমি অনেকবারই নিয়ে যে আপনার বেবিদের খেয়াল রেখেছি শুধুমাত্র এই জন্য যাতে আপনি মিস নিয়ানের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারেন, বাট মিস নিয়ান তো আপনাকে একটু ভাবই দেয় না। তখনই নিয়ানের বেবিরা বাইরে এসে বলে আঙ্কেল মম তোমাকে বাসার ভেতরে আসতে মানা করেছে, কারণ মম তোমার উপর অনেক বেশি রেগে আছে, এই কারণ তুমি মমকে গুড বাই না বলেই চলে গিয়েছিলে, মনে হচ্ছে মম এবার তোমার সাথে ব্রেকআপ করতে চায়। যা শুনে গজিন বাসার ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, বাট বেবিরা তো তার মুখের ওপরেই ডোর বন্ধ করে দেয়। যখন কি এইসব দেখে চ্যাংয়ের তো অনেক বেশি মজা লাগছিল, বাট তখনই তার ফেসের রং উড়ে যায়, কারণ সারা অর্গানাইজেশনের লিডারের লোকেশন তাদের শহরেই পেয়ে গিয়েছিল। আর এটা গজিন দেখার পর বলে তাড়াতাড়ি করে আমাদেরকে পুলিশের সাহায্য নিতে হবে, তারাই তাকে খুঁজে বের করবে। এরপর আমাদেরকে নাইট সিন দেখানো হয়, যেখানে নিয়ার ম্যাগাজিনে বিজি ছিল। তখনই সেখানে গজিন পৌঁছে যায় আর যাকে দেখে নিয়ার অনেক রেগে বলে তুমি বাসার ভেতরে এলে কি করে, আমি বেবিদেরকে বলেছিলাম যাতে তোমাকে বাসার ভেতরে আসতে না দেয়। গজিন বলে আরে বেবিরা তো আমার সাইডে, তাই তারা আমার জন্য ডোর ওপেন করে দিয়েছে। এরপর সেই নিয়ানের ক্লোজ যাওয়ার চেষ্টা করছিল, বাট নিয়ান তো তারপর এত বেশি রেগেছিল সে তার সাথে না কোনো কথা বলতে চাইছিল না তার কোনো কথা শুনতে চাইছিল। আর তখনই তার নজর যায় লু শাওয়ের দেওয়া আমব্রেলার ওপর অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে এই আমব্রেলাটি কোথায় ছিল, কারণ এটা দিয়ে লেগে থাকা ক্রিস্টাল অনেক বেশি এক্সপেন্সিভ। নিয়ান বলে আরে এটা তো আমাকে এক হ্যান্ডসাম ছেলে দিয়েছে। যা শুনে গজিন জিজ্ঞাসা করে ওকে, বাট ওই হ্যান্ডসাম ছেলেটি কে সেটাকে আমি জানতে পারি। নিয়ান বলে এবার আমি তার কত প্রশংসা করব, কারণ তাকে এত সুন্দর দেখতে যে তার সামনে বলিউডের হিরোরাও ফেল হয়ে যাবে অ্যান্ড তার হাইট তার পার্সোনালিটিকে আরো স্ট্যান্ডার্ড করে তোলে। আমার অ্যাকর্ডিং তোমার হাইট তো তার কমর পর্যন্তই হবে। যা শুনে তো বেচারা গজিন চিন্তায় পড়ে যায়, বাট এখানে নিয়ান ওই আমব্রেলা নিয়েই তাকে বাইরের রাস্তা দেখিয়ে দেয় আর গজিনও এত রেগে গিয়েছিল যে সে সেখান থেকে চলে যায়। আর তার চলে যাওয়ার পর নিয়ান বলে আমাকে না বলেই তুমি চলে গিয়েছিলে, তাই কয়েকদিন তো আমি তোমাকে এভাবেই পানিশ করব। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে আমরা ওয়াও আর জিং এই ব্যাপারেই কথা বলছিল যে কি এমন করলে মমের মুড আবারও ঠিক হয়ে যাবে অ্যান্ড তিনি আঙ্কেলের সাথে আবারও আগের মতো বিহেভ করবে। তখন সেখানে মিস মলি চলে আসে অ্যান্ড তাদের দুজনকে দেখে তার
অনেক বেশি আদর করতে ইচ্ছে হচ্ছিল, বাট জিং তখনই তার দিকে তাকায়, তাই সে পাশেই লুকিয়ে পড়ে। বাট জিং এখানে তার দিকে বন্দুক তাকিয়ে বলে, কে আছো বাইরে আসো। আর তাই মলিকে বাইরে আসতে হয়। আর তাকে দেখে জিং বলে, আরে এটা তো আমাদের বিউটিফুল গ্র্যান্ডমা। এন্ড তাকে এখানে ফেকিতে বসতে বলে, যা বেবিদের একটি কিউট চেয়ার ছিল, তাই মলিও সেখানে বসে যায়। এন্ড তাদেরকে বলে, মাই লিটল চাইল্ড, আমি তোমাদের সাথে কিছু দরকারি কথা বলতে এসেছি। বাট তার কথা না শুনেই জিং বলে যে, গ্র্যান্ডমা আপনি যদি 10 মিলিয়নও দেন তবু আমি মামকে কখনোই বলবো না যে আঙ্কেল গজিনের থেকে দূরে যেতে। বাট বাও বলে, গ্র্যান্ডমা আপনি যদি এই প্রাইসটি একটু বাড়িয়ে 10 মিলিয়ন করে দেন তাহলে এই ব্যাপারে আমরা ভাবতে পারি। তখন জিং তাকে বলে, আরে এত কম দাম কেন বলছো, ড্যাডের প্রাইস তো 10 মিলিয়নের থেকেও বেশি হবে। তখনই মলি তাদেরকে আটকে বলে, লিটল চাইল্ড আমি তোমাদের কাছে কিছু জানতে এসেছিলাম, তোমরা কি সত্যি আমার ছেলেকে তোমাদের ড্যাড বানাতে চাও? যা শুনে ওয়াও অ্যান্ড জিং অনেক বেশি খুশি হয়ে যায় অ্যান্ড বলে, গ্র্যান্ডমা আমরা তো ভেবেছিলাম আপনি এখানে এসেছেন ড্যাড আর মমকে আলাদা করতে। মলি বলে যে, আরে এমনটা কেন হতে যাবে, আমি এতটা ওল্ড ফ্যাশনেবল নয়। ইনফ্যাক্ট আমার তো তোমাদের মমকে অনেক বেশি ভালো লাগে, বাট আমার মনে হয় তোমার মম আমার ছেলেকে তেমন লাইক করে না। তাই আমরা যদি একসাথে মিলে কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি তারা এক হয়ে যাবে। সেই জন্য এখানে বেবিরাও তার এই প্ল্যানে রাজি হয়ে যায় অ্যান্ড গ্র্যান্ডমার সাথে হাত মেলায়। নেক্সট সিনে আমরা চ্যাংকে দেখি, তাকে ছুটির দিনেও গজিন কাজের জন্য ডেকে নিয়েছিল, কারণ নিয়ানকে ছাড়া তার অনেক বেশি বোর লাগছিল। চ্যাং বলে যে, বস এটা ঠিক নয়, ছুটির দিনও আপনি আমাকে এভাবে কাজের জন্য ডাকতে পারেন না। আমি সারা সপ্তাহ আপনার মুখ দেখে দেখেই বোর হয়ে যায় অ্যান্ড এখন আমাকে ছুটির দিনেও আপনার মুখ দেখতে হবে। ওয়েল এসব কথা ছাড়ুন, এবার কাজের কথা বলুন। আপনি আমাকে এটা বলুন যে মিস লিয়ানকে আপনাকে মাফ করে দিয়েছে? গজিন বলে যে, মাফ করে তো দূরের কথা, সে আমার সাথে কথাও বলছে না। চ্যাং বলে, ওকে বস, তো আপনি আর একটা কোশ্চেনের আনসার দিন আমাকে, যে আপনি নিয়ানকে কেন লাইক করেন? কারণ সে আপনার এক্স গার্লফ্রেন্ড জিঙ্গুইনের মতো দেখতে, নাকি সে নিয়ান বলে? গজিন বলে, আরে ইয়ার তুমি এসব কেমন কথা বলছো? আমি নিয়ানকে পছন্দ করি কারণ সে নিয়ান। আর যা শুনে তো চ্যাংয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায় অ্যান্ড সে টেবিলে হাত মেরে বলেছে, তাহলে এটা গিয়ে আপনি মিস নিয়ানকে বলুন না, ফালতু ফালতু আমার ছুটির দিনগুলো নষ্ট করে দিলেন। আর তখন সেখানে মলি চলে আসে অ্যান্ড সে গজিনকে ফুললি ইগনোর করে চ্যাংয়ের সাথে কথা বলে যাচ্ছিল। সেখানে তাকে দুটি ফটো দেখিয়ে যাচ্ছিল, যেখানে একটা ছিল জিং অ্যান্ড একটি গজিনের ছোটবেলাকার ফটো। দুটো ফটো একদমই এক ছিল। এখানে মলি বলে, তুমি মানো আর নাই মানো, জিং তোমার বেবি অ্যান্ড আমি এটাও খোঁজ নিয়ে দেখেছি যে নিয়ানি সেই মেয়ে যার সাথে তুমি 7 বছর আগে রিলেশনশিপে ছিলে, তাই এখন আমি তোমাদের দুজনকে ইউনাইটেড করার প্ল্যানিং করবো। এরপর সে গজিনকে বলে, এতদিন ধরে তুমি নিয়ানের সাথে দেখা করে আসছো, বাট আজ পর্যন্ত তুমি তাকে প্রপোজ করলে না। সত্যি বলতে তুমি 1 নম্বরের গাধা। আমাদের এত প্রপার্টি আছে, বাট আজ পর্যন্ত তার কোনো উত্তরাধিকারী হয়নি। আর সে এখানে তার নাটক শুরু করে দেয়। এখানে চ্যাং বলে, ম্যাডাম আপনি একটু বেশি চিন্তা করছেন। হ্যাঁ এটা ঠিক যে বস এখনো মিস নিয়ানকে প্রপোজ করেনি, বাট এটাও খুব তাড়াতাড়ি তিনি করবেন। কি মলির তো তাড়াতাড়ি করে রেজাল্ট চাই। যা শুনে গজিন বোঝায় যে বেবিদের থাকার পর সে এসব কিছু বলতে পারবে না। যা শুনে মিস মলি বলে, কোনো ব্যাপার নয়, চ্যাং আছে তো সে বেবিকে সামলে নেবে। যা শুনে তো চ্যাং আবারও ভয় পেয়ে যায়, কারণ সে আবারও একবার নারী হতে চলেছে। এর শুরুতে আমরা গজিনকে দেখি কাজের শেষে এসে যখন নিয়ানের সাথে দেখা করতে যায়, সে দেখে নিয়ান তো বেশ আনন্দেই ছিল। গজিনকে নিয়ে তার তো কোনো চিন্তাই ছিল না অ্যান্ড গজিনকে দেখে নিয়ান তো তখনই সেখান থেকে চলে যাচ্ছিল। বাট গজিন বলে, আমার কথা না শুনে তুমি কোথাও যেতে পারবে না। যখন আমি তোমাকে কল করি তুমি কলও রিসিভ করো না অ্যান্ড তোমার বাসায় গেলে তুমি ডোরও ওপেন করতে চাও না। আর যদি কোনো কারণে তুমি জব ছেড়ে দাও তাহলে আমি তোমার সাথে কথা কি করে বলবো? অ্যান্ড নিয়ানও এখানে তার কথা শোনার জন্য রাজি হয়ে যায়। গজিন বলে, আমি তোমাকে না বলেই চলে গিয়েছিলাম, তার জন্য সরি, বাট এখন তোমাকে আমার সাথে বাসায় যেতে হবে। বাট তার সাথে বাসায় যাওয়ার জন্য নিয়ান তো মানা করছিল, বাট গজিন থোড়ি তার কথা শুনতো। অ্যান্ড এরপর আমরা দেখি তারা নিয়ানের কার নিয়ে বাসায় ফিরছিল অ্যান্ড এখানে গজিন ড্রাইভ করতে করতেই তাকে বলছিল যে, আমি একটা কথা তো ভালো করে বুঝে গিয়েছি, তুমি নিঙ্গুইন হতেই পারো না। ইনফ্যাক্ট আমিও আশা করছিলাম যাতে তুমি নিঙ্গুইন না হও, কারণ তার জন্য আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। যা শুনে তো নিয়ান অবাকি হয়ে যায় যে গজিন ফাইনালি ডিসাইড করে নিয়েছে যে সে মুভ অন করবে। অ্যান্ড এখানে গজিন তাকে বলে, একবার ওই ছেলেটিও এমনটা বলেছিল, কি যেন নামটা, মিস্টার এক্স। নিয়ান বলে, হ্যাঁ অনেকেই আছে যারা আমাকে চায়। যা শুনে তো গজিনের অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে কারের স্পিড বাড়িয়ে দেয়। বাট কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে কারটির ব্রেক ফেল অ্যান্ড এখানে তাদের একটি ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর যখন চ্যাং এই ব্যাপারটি জানতে পারে সে অনেক বেশি প্যানিক হয়ে যায়। বাট গজিন বলে যে ছোটখাটো আঘাত লেগেছে অ্যান্ড এখানে চ্যাং বলে, জানি না কেন এই লাভ বার্ডসদের সাথে এমনই অ্যাক্সিডেন্ট হতে থাকে। তারপর আমাদেরকে গজিন আর নিয়ানকে দেখানো হয় যারা গজিনের কারে হয়ে বাসায় পৌঁছে গিয়েছিল অ্যান্ড এখানে গজিন নিয়ানকে বলছিল
করছিল। গাড়ির ব্রেক এমন ভাবে ফেল হতে পারে না, আমার মনে হয় কেউ জেনে বুঝে এমনটা করেছে, বাট এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি খুব তাড়াতাড়ি এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দেব। আর তার সাথে সাথে সে তাকে এটাও বলে আমি সারা জীবন তোমাকে প্রোটেক্ট করতে চাই। বাট নিয়ানের তো তাকে নিয়েই ভয় করছিল অ্যান্ড সে বলে আমার তো তোমাকে নিয়ে বেশি ভয় করছে যে তুমি আমার জন্য আবার প্রবলেমে না পড়ে যাও, আমার অনেক বেশি ভয় করছে এটা ভেবে কোথাও আমি তোমাকে হারিয়ে না ফেলি। গজিন এখানে তাকে বলে আমি তোমাকে অনেক বেশি লাইক করি, তাই প্লিজ তোমার লাইফে আমাকে অ্যাড করে নাও। বাট নিয়ানের তো তার কথা এখনো বিশ্বাস হচ্ছিল না, সে তাকে বলে আমার তোমাকে একদমই সিরিয়াস মনে হচ্ছে না, কারণ তুমি এখনো জিঙ্গুইনকে লাইক করো বাট আমি জিঙ্গুইন নই। বাট এইবারে গজিন তাকে সাফ সাফ বলে দেয় যে আমার জিঙ্গুইনকে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। অ্যান্ড এখানে গজিন তাকে জানিয়ে দেয় যে জিঙ্গুইনের সাথে আমার কোনো সাথ নেই, আমি তোমার অ্যান্ড বেবিদের সাথে লাইফ কাটাতে চাই। যা শুনে তো নিয়ান তাকে ডাইরেক্ট গিয়ে কিস করে নেয়। এখানে গজিন তো বিশ্বাসই করতে পারছিল না যে নিয়ান তাকে ফাইনালি অ্যাকসেপ্ট করে নিয়েছে। যখন কি নিয়ান তো অনেক লজ্জা পেয়ে পার্কিং লট থেকে দৌড়ে পালিয়ে যায়, তার খুশির তো কোনো সীমানাই ছিল না। অ্যান্ড একই অবস্থা গজিনেরও ছিল। অ্যান্ড যখনই গজিন বাসায় ফিরে তখনই সেখানে মলি এসে তার ছেলেকে চেক করছিল অ্যান্ড তাকে বকা দিচ্ছিল যে আমি তোমাকে কতবার বলেছি কার আসতে চালাবে, বাট তুমি তো আমার কথা যেন শুনতেই পাও না। বাট তার ইঞ্জুরি চেক করার প্রসেস অনেক বেশি বটল ছিল, তাই এখানে গজিন বল মম আমার এতটাও আঘাত লাগেনি যে খুব বড়সড় ব্যথা পাবো, বাট আপনি যেভাবে চেক করছেন আমার মনে হয় যে আমি খুব বড়সড় ব্যথা পেতে চলেছি। তারা এখানে কথা বলছিল তখনই সেখানে নিয়ান চলে আসে। নিয়ান ফার্স্ট টাইম মলির সাথে দেখা করছিল। মলি বলে এই মেয়ে তুমি ঠিক আছো তো, অ্যান্ড আবার সে গজিনকে বকা দিতে শুরু করে দেয়। এরপর সে নিয়ানকে বলে দেখো আমার অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, যে ছেলে তার জীবনে পরোয়া না করে তোমাকে প্রোটেক্ট করে তার থেকে তোমাকে বেশি কেউ ভালোবাসতেই পারবে না। মিস মলি তো এখানে তার ছেলের প্রশংসার উপর প্রশংসাই করে যাচ্ছিল অ্যান্ড নিয়ানকে জিজ্ঞাসা করে তোমাদের রিলেশন কতদূর এগোলো, বাট নিয়ান বুঝতে পারছিল না যে এই কোশ্চেনের কি আনসার দেবে, তাই সে বলে আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র আমরা ফ্রেন্ডস, আমরা শুধুমাত্র একে অপরকে বোঝার চেষ্টা করছি। তার কথা শুনে তো গজিনের অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ সে নিজেই তাকে কিস করেছিল। বাট মলির সামনে এসে ক্লিয়ারলি মানা করে দেয়, তাই গজিন তার মামকে বলে আর কিছুটা টাইম দিন আমাদেরকে, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন এখানে নিয়ানের বেবিরা চলে আসে অ্যান্ড তারা আসা মাত্র ডাইরেক্ট গিয়ে মলিকে হাগ করে নেয় অ্যান্ড তাকে গ্র্যান্ডমা বলে ডাকে। যখন কি নিয়ান তো এইসব দেখে অনেক বেশি অবাক ছিল যে তার বেবিরা মলিকে আগে থেকেই চেনে, শুধু তাই নয় তাদেরকে দেখে তার মনে হচ্ছিল তারা আগে থেকে অনেক ভালো বন্ধু হয়ে গেছে। অ্যান্ড এখানে মলি গজিনকে বলে যে বেবিরাও তো আমাকে গ্র্যান্ডমা বলা শুরু করে দিয়েছে, তাই তোমরাও তোমাদের রিলেশন নিয়ে সিরিয়াস হয়ে যাও। তাই ফাইনালি এখানে গজিন মলিকে বলেই দেয় যে নিয়ান তোমার সামনে বলতে লজ্জা পাচ্ছে, কারণ সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। যা শুনে তো মলি অনেক বেশি খুশি হয়ে যায় আর তাদেরকে অর্ডার দেয় যে তোমাদের মধ্যে যখন সবকিছু ঠিকই হয়ে গিয়েছে তাহলে তাড়াতাড়ি করে বিয়ের আয়োজন শুরু করে দাও। অ্যান্ড নিয়ানকে বলে যখনই তুমি রিকভার হয়ে যাবে এরপর আমরা বিয়ের শপিং করতে যাব। এরপর মলি বেবিদের নিয়ে সেখান থেকে চলে যায়। গজিন নিয়ানকে বলে আমি কখনো ভাবিনি যে তোমার আমার কথা এত ভালো লাগবে। আর তখনই সেখানে চ্যাং দৌড়ে আসে অ্যান্ড গজিনকে বলছিল মিস নিয়ানের কারের ব্রেক কেউ ইচ্ছে করে ফেল করেছিল, আমি সিসিটিভি ক্যামেরার ফুটেজও চেক করার চেষ্টা করেছি, বাট তা আগে থেকেই কেউ ডিলিট করে দিয়েছে। এটা শোনার পর গজিন বলে ওকে তাহলে তুমি এখান থেকে এখন ফিরে যাও অ্যান্ড বাসায় ফিরে আমাকে পরে কল করো। চ্যাং তো বুঝতে পারছিল না যে তার বস এত রিল্যাক্স কি করে, বাট তখনই তার চোখ পড়ে যে সামনে নিয়ান বসে আছে, তাই সে তখনই সেখান থেকে চলে যায়। আর তার চলে যাওয়ার পর এখানে গজিন অনেক কিউট ভাবে নিয়ানকে কিস দিচ্ছিল। তারপর আমাদেরকে নেক্সট ডে সিন দেখানো হয় যেখানে নিয়ান তার বেবিদেরকে কল করে বলছিল যে আমাকে বিজনেস ট্রিপে যেতে হবে, তাই আজ রাতে আমি বাসায় ফিরবো না অ্যান্ড তোমাদের দেখাশোনা আঙ্কেল চ্যাং করবে। অ্যান্ড যখনই সে অফিসের বাইরে আসে সে সামনে লিউ শাওকে দেখতে পায় যে তার জন্যই সেখানে ওয়েট করছিল। নিয়ান তাকে সেখানে দেখে অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিল অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন। লিউ শাও বলে আমি তোমাকে ডিনারে নিয়ে যেতে চাই, বাট নিয়ান তো ডিনারের জন্য সাফ মানা করে দেয় অ্যান্ড বলে আমরা বিজনেস পার্টনার অ্যান্ড পার্সোনালি ভাবে আমরা এইভাবে দেখা করতে পারি না। বাট লুশো বলে একবার আমার সাথে ডিনার করে নিলে আমি তোমার পেছনে থরি পড়ে যাব, তাই নিয়ানও তার কথা এখানে রাজি হয়ে যায়। এরপর আমাদেরকে নাইটে সিন দেখানো হয় যেখানে গজিন বেবিদের খেয়াল রাখার জন্য নিয়ানের বাজারে চলে এসেছিল অ্যান্ড এখানে কথা বলতে বলতেই ওয়াও গজিনকে বলছিল আঙ্কেল আপনি তো অনেক বেশি স্লো, এত দিন হয়ে গেল বাট আপনি এমন কিছু করেনি যাতে মম আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনি তো অনেক বেশি স্লো, টার্টেলও এত স্লো নয় যতটা আপনি। আর যা শুনে গজিন তো মনে মনে ভাবছিল যে আমি তো আমার পুরো চেষ্টা করছি,
করছি। তোমার মমি যে আমাকে ভাও দিচ্ছে না এখানে। জেং গজিনকে বলে যে আঙ্কেল আপনি তো আমার মতোই হ্যান্ডসাম, তাই আবার আপনার কাছে হ্যান্ডসাম ফেস থাকা সত্ত্বেও আপনি তা কাজে লাগাচ্ছেন না। জিংয়ের কথা গজিনের ঠিক মনে হয়। ভাও বলে আঙ্কেল আমার মনে হয় আপনি কাউকে নিজের প্রেমে পাগলই করতে পারেন না, আপনি এইসবে অনেক বেশি কাঁচা। তাই বাট ডোন্ট ওয়ারি, আপনি যদি চান তাহলে আমি এই ব্যাপারে আপনাকে ট্রিক শেখাতে পারি। গজিন বলে হ্যাঁ তোমাদের থেকে শেখা বাকি রয়ে গেছে আমার। অন্যদিকে আমরা লুসাও অ্যান্ড নিয়ানকে দেখি তারা ডিনারে এসেছিল অ্যান্ড এখানে লুসাও বলে যে ফাইনালি তুমি আমার সাথে ডিনারে আসার জন্য রাজি হয়ে গেলে। নিয়ান বলে তাহলে আমি কি করতাম, তুমি এত জেদ করলে যে আমাকে বাধ্য হয়ে রাজি হতেই হলো। এরপর লুসাও তাকে থাই ফুডের ব্যাপারে জিজ্ঞাসা করছিল যে তোমার কি থাই ফুড পছন্দ, যা শুনে নিয়ান বলে না কারণ ওটা থেকে বাজে স্মেল আসে। লুসাও বলে আচ্ছা আচ্ছা তোমার কখনো এমনটা মনে হয় না যে তুমি এর আগেও থাই ফুড খেয়েছো? নিয়ান বলে হ্যাঁ মাঝে মাঝে এমনটা মনে হয় যে আমি এর আগেও থাই ফুড খেয়েছি, বাট কখন তা আমার ঠিক মনে পড়ছে না। অ্যাকচুয়ালি লুসাও তাকে পাস্টের কথা মনে করাতে চাইছিল। অন্যদিকে বাসায় আমরা গজিনকে দেখি, যাকে দেখি বাও মেয়ে পড়ানোর জন্য গজিনকে ফ্রিতে অ্যাডভাইস দিয়ে যাচ্ছিল যে আঙ্কেল তোমাকে সেই সব কিছু মনে রাখতে হবে যা আমার মমের পছন্দ, তার সাথে সাথে তোমাকে আমার মমের অনেক বেশি কেয়ার করতে হবে যাতে আমার মম এটা ফিল করে যে তোমার থেকে এই পৃথিবীতে আর কেউ বেশি ভালোবাসতে পারবে না মমকে। জিং বলে আঙ্কেল আপনাকে এত কিছু বলার পর যদি আরো কিছু প্রবলেম আসে তাহলে আপনি তার সলিউশন আমাদের কাছে জানতে পারেন। গজিন বলে তোমার দুজনে থেকে আমার অন্য কিছু ব্যাপারে ইনফরমেশন চাই, তোমরা কি জানো ওই আমব্রেলাটি নিয়ানকে কে দিয়েছিল? যা শুনে বাবা বলে আমরা তো সবই জানি, আমরা তো এটাও বলতে পারি যে এখন ওই ছেলেটিকে আপনি কোথায় খুঁজে পাবেন। যা গজিন তাদের প্রশংসা করে যাচ্ছিল যে সত্যিই তোমরা অনেক বেশি স্মার্ট। বাও বলে আমরা একদমই আমাদের বায়োলজিক্যাল ফাদারের মতো হয়েছি, সে অনেক বেশি স্মার্ট ছিল। যদি আমাদের মমের মেমোরি লস না হতো তাহলে হয়তো আজ আমরা আমাদের বায়োলজিক্যাল ফাদারকে খুঁজে নিতাম। মানে চিন্তা করো না, কারণ যদি কোনোদিন আমাদের ফাদার ফিরে আসে তাহলে আমরা তার সাথে যাব না, কারণ আমরা চাই তুমি আমাদের খেয়াল রাখো। যা শুনে গজিন তো বুঝতে পারছিল না যে বেবিরা তার বায়োলজিক্যাল ফাদারকে এত ঘৃণা কেন করে। তার এই কোশ্চেনের জবাবে বাও বলে যে আমাদের ফাদার অনেক বেশি খারাপ, সে একবারও আমাদের আমাদের মমকে খুঁজতে আসেনি, তার কারণেই আমাদের মমকে এত কষ্ট পেতে হয়েছে। তাই আমরা একদমই চাই না যে আমাদের বায়োলজিক্যাল ফাদার ফিরে আসুক, কারণ আমরা চাই তুমি খুব তাড়াতাড়ি আমাদের মমকে বিয়ে করে নাও। গজিন বলে আমি আমার 100% চেষ্টা করব তোমার মমকে বিয়ের জন্য কনভিন্স করার। বেবিরা বলে তাহলে তো তোমাকে আমাদের মমের কাছে যেতে হয়, কারণ আমাদের কাছে আমার মমের লোকেশন আছে। আর তখনই গজিন তার সাথে দেখা করার জন্য বেরিয়ে যায়। অন্যদিকে আমরা লুসাওকে দেখি যে জেনে বুঝে নিয়ানকে থাই ফুড খাওয়াচ্ছিল যাতে তার ফার্স্টের কথা মনে পড়ে। সে তাকে বলে নিয়ান আমি তোমাকে অনেক বেশি লাইক করি, শুধুমাত্র একবার আমাকে বোঝার চেষ্টা করো। নিয়ান তাকে বুঝিয়ে বলে দেখুন আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমরা অনেক বেশি আলাদা, ইভেন তো আমার মনে তোমার জন্য কোনো ফিলিংসই নেই, তাই এবার তুমি বলো আমি আমার মনের উপর জোর কি করে করতে পারি। লুসাও বলে তাহলে আমাকে এটা বলো যে তোমার মনে কি আছে। আমার মনে হয় ওই ছেলেটি গজিনই হবে। নিয়ানের মনে হয় লুসাওকে সত্য বলে দেওয়াটাই দরকার অ্যান্ড সে তাকে বলে হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছ, আমি গজিনকে অনেক বেশি লাইক করি। আমার যখন ফার্স্ট টাইম তার সাথে দেখা হয়েছিল আমার তাকে কোনো সাইকো মনে হচ্ছিল, কারণ ওই সময় সে আমাকে বলেছিল যে আমি নাকি তার এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে, আর তখন আমার মনে হয়েছিল সে আমাকে পটানোর জন্য ওল্ড ট্রিকের ইউজ করছে। বাট টাইমের সাথে সাথে আমি তাকে বুঝতে পেরেছি অ্যান্ড টাইমের সাথে সাথে আমি এটাও জানতে পেরেছি যে সে কোনো রকম মিথ্যে বলেনি, সে এক সিনসিয়ার বয় অ্যান্ড তার সাথে সাথে তার মতো কেয়ারিং লাভিং অ্যান্ড রেসপন্সিবল পারসন আজ পর্যন্ত আমি দেখিনি। তার এই সব কথা লুসাওয়ের মনে যেমন কাঁটার মতো কি গাঁথছিল, তার মন টুকরো টুকরো হয়ে গিয়েছিল। বাট সে এই সব নিয়ানকেও বলতে পারছিল না। তখনই সেখানে গজিন নিয়ানকে খুঁজতে খুঁজতে চলে আসে অ্যান্ড লুসাওকে সেখানে দেখে একটু অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কে? লুসাও বলে আমি তো শুধুমাত্র মিস নিয়ানের পরিচিত, আমার মনে হলো যে একসাথে ডিনার করা যায়, সেই জন্যই মিস নিয়ানকে আমি এখানে নিয়ে এসেছি। গজিন তাকে কথা শুনিয়ে বলে আশা করি এখন তোমার ডিনার শেষ হয়ে গিয়েছে, তাই আমি কি আমার নিয়ানকে নিয়ে যেতে পারি? এমনিতেও আমাদের খুব তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট হতে চলেছে, তাই নিজের মন থেকে নিয়ানকে বের করে দাও, সেটাই তোমার জন্য ভালো হবে। অ্যান্ড এখানে গজিন নিয়ানকে নিয়ে চলে যায়। যখন কি লুসাও তো বলছিল জাস্ট এখনই তো ব্যাটল শুরু হলো, কে হারবে আর কে জিতবে তা তো টাইমই বলবে। এইবার আমি তোমাকে নিয়ানকে আমার থেকে ছিনিয়ে নিতে দেবো না। অন্যদিকে গজিন নিয়ানকে নিয়ে আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামে পৌঁছে যায়, যা দেখে নিয়ান অনেক বেশি হ্যাপি হয়। নিয়ান তো বুঝতে পারছিল না যে গজিন তাকে এত স্পেশাল জায়গায় কেন নিয়ে এসছে।
এখানে গজিন হঠাৎই তাকে তার কোম্পানি অ্যান্ড অ্যাকাউন্টের ব্যাপারে বলছিল অ্যান্ড এটাও বলে যে আমাদের অলরেডি দুটো বেবি আছে, বিয়ের পর তুমি যদি চাও তাহলে আরো বেবি নিতে পারো। এমনিতে তো আমি অনিয়ন খেতে একদমই পছন্দ করি না, বাট তুমি যদি বলো তাও আমি খেতে রাজি আছি। বাট আমি শুধুমাত্র এটা চাই যে তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাও। অ্যান্ড এখানে গজিন তাকে অনেক রোমান্টিক ভাবে প্রপোজ করে বিয়ের জন্য, আর নিয়ানও তার এই প্রপোজাল হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেয়। এখান থেকে তাদের জীবনের এক নতুন পর্ব শুরু হতে চলেছিল। নেক্সট সিনে আমরা মলিকে দেখি, সেও তার ছেলের বিয়ের জন্য সমস্ত আয়োজন শুরু করে দিয়েছিল। সে জ্যাংকে বলছিল যে তাদের এঙ্গেজমেন্ট আমাদের ভিলাতে হবে, তাই ভিলাটি ভালো করে সাজিয়ে নিও। ফাইনালি এতদিন পর আমার কালেক্ট করা জুয়েলারি কাউকে দেওয়া হবে। আর তার সাথে সাথেই মলি চ্যাংকে বলছিল এবার তুমিও কোনো ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। চ্যাং তো তখনই বিয়ে করতো না যখন সে কোনো ভালো মেয়েকে খুঁজে পেত। নেক্সট সিনে আমরা লুসাওকে দেখি, যাকে তার পোশাক গুন্ডারা এসে খবর দেয় যে কালি মিস নিয়ান অ্যান্ড গজিনের বিয়ে হতে চলেছে। যা শুনে তো লুসাও অনেক বেশি রেগে যায়, আর সে বলে গজিন তুমি ফার্স্ট টাইম ব্যাটল জিতে গিয়েছিলে নিয়ানকে জিতে, বাট এইবার তুমি আমার থেকে নিয়ানকে কেড়ে নিতে পারবে না। এরপর আমাদেরকে নেক্সট সিন দেখানো হয় যেখানে নিয়ান অ্যান্ড গজিনে এঙ্গেজমেন্ট অ্যাটেন্ড করার জন্য বহু গেস্ট এসেছিল, যেখানে মিস্টার মু মিস মলিকে কংগ্রাচুলেশন জানায়। তখনই মিস মলি বলে আমি তো বেবিদেরকে অনেক বেশি লাইক করি, আর নিয়ানের প্রশংসা আর কি বা করবো, আজ থেকে সে আমার মেয়ে। মিস্টার লু বলে মেয়ে নয় বরং বৌমা বলো, সে তো আমার মেয়ে। যেদিন আমি নিয়ান অ্যান্ড গজিনকে একসাথে দেখেছিলাম সেদিনই আমি বুঝে গিয়েছিলাম যে গজিনী আমাদের বাসার জামাই হবে। এখন সে মো ফ্যামিলির মেম্বার। যা শুনে মিস মলি অনেক রাগ দেখিয়ে বলে যে আমি তাদেরকে অনেক দামি গিফট দিতে চলেছি। যা শুনে মিস্টার মু বলে আমি জাস্ট কয়েকদিন আগে একটি প্রপার্টি কিনেছি, আর যা আমি ইন্ডিয়ানের নামে করতে চলেছি। মিস মলি বলে বেবিরা আমাকে অনেক বেশি লাইক করে, যখন কি তারা তাদের গ্র্যান্ডপাকে এতটাও লাইক করে না। গ্র্যান্ডপা বলে তাদের কি হয়েছে, এমনিতেও তাদের সাথে আমার রক্তের সম্পর্ক। মিস মলি বলে বেবিরা আমাকে বিউটিফুল গ্র্যান্ডমা বলে ডাকে। যা শোনা মাত্রই গ্র্যান্ডপা চশমা খুলে তাকে দেখতে শুরু করে দেয় অ্যান্ড বলে আমাদের মধ্যে শুধুমাত্র 1 ইয়ারের ডিফারেন্স আছে, তো সেই অ্যাকর্ডিং আমি তোমার থেকে বেশি সুন্দর। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি, সে গজিনের জন্যই অপেক্ষা করছিল, এটা ভেবে যে গজিন একবার হলেও তার কাছে আসবে অ্যান্ড তাকে ওয়েডিং ড্রেসে দেখার জন্য জেদ করবে। আর কিছুক্ষণের মধ্যেই সে দেখে গজিন ওইদিকে আসছে, তাই তাকে দেখা মাত্রই সে তার ডোর বন্ধ করে নেয়। গজিন তার ডোরে নক করে বলে যে প্লিজ ডরো, আমি শুধুমাত্র একবার তোমাকে ওয়েডিং ড্রেসে দেখতে চাই। নিয়ান বলে তুমি এমনটা করতে পারো না, কারণ আমি শুনেছি বিয়ের আগে যদি গ্রুম অ্যান্ড ব্রাইড একে অপরের ফেস দেখে তাহলে প্রবলেম হয়। গজিন বলে আরে বেবি এটা তো শুধুমাত্র একটা মিথ। তখন সেখানে চ্যাং চলে আসে অ্যান্ড গজিনকে বলে বস আপনি এখানে কি করছেন? ওখানে সবাই আপনাকে খোঁজাখুঁজি করছে, তাই টাইম ওয়েস্ট না করে আমার সাথে চলুন। তাই গজিনকে বাধ্য হয়ে সেখান থেকে যেতে হয়। যখন কি নিয়ান ভাবছিল গজিন তাকে এখনো তেল মেরে যাবে, অ্যান্ড যখন সে ডোর ওপেন করে সামনে গজিনকে দেখতে না পায় তার অনেক বেশি রাগ হয় অ্যান্ড বলে জাস্ট একবার বিয়েটা হতে দাও, তারপর আমি গুনে গুনে বদলা নেব। এরপর আমাদেরকে ওয়েডিং সেরিমনি দেখানো হয়, যেখানে তারা অনেক বেশি খুশি ছিল, কারণ আজ থেকে তাদের লাইফ নতুন করে শুরু হতে চলেছে। তখনই সেখানে লুসাও চলে আসে, সে ক্ল্যাপিং করতে করতে বলে ওয়াও কত ভালো অকেশন, বাট আমি দুঃখিত যে আমাকে এটা ইনভাইট করা হয়নি। লুসাওকে সেখানে দেখে নিয়ানের তো ফেসের রঙই উড়ে গিয়েছিল। গজিন তাকে বলে যদি তুমি ওয়েডিং অ্যাটেন্ড করতে আসো তাহলে চুপচাপ গিয়ে বসে পড়ো, বাট যদি তোমার অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে চ্যাং তোমাকে দেখে নেবে। লুসা বলে মনে হচ্ছে আমি একদমই ফুল টাইমে চলে এসেছি, বাট যখন এসেই পড়েছি তাহলে নিজের মনের কথা বলে তারপর এখান থেকে যাবো। তারপর সে নিয়ারের ক্লোজ গিয়ে বলে যে আমি জানি না তুমি কেন আমাকে চিনতে অস্বীকার করছো, বা যাই হোক তুমি বিয়েটি করতে পারবে না, অ্যান্ড এখন তোমাকে আমার সমস্ত কথা মানতে হবে, কারণ তোমার ছেলে জিং আমার আন্ডারে। আর যদি তুমি তোমার ছেলেকে জীবিত দেখতে চাও তাহলে কিছুক্ষণ পর আমার পাঠান লোকেশনে দেখা করতে চলে এসো। তারপর সে হুইসেল বাজাতে বাজাতে সেখান থেকে চলে যায়, অ্যান্ড হুইসেলের আওয়াজ শুনে নিয়ানের পাস্টের কথা কিছু মনে পড়ে, অ্যান্ড সে এটা তো বুঝতে পারে যে এই ব্যক্তিটির আমার পাস্টের সাথে কিছু না কিছু সম্পর্ক তো আছেই। গজিন তাড়াহুড়ো করে এসে তাকে জিজ্ঞাসা করে বলো ওই ব্যক্তিটি তোমাকে কি বলেছে, বাট নিয়ান তো তাকে কিছুই বলতে রাজি ছিল না। সে শুধুমাত্র এটা বলে যে প্লিজ আমার জন্য ওয়েট করবে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, অ্যান্ড সে এখানে ওয়েডিং প্রোগ্রাম ছেড়ে পালিয়ে যায়। যখন কি গজিনের তো মনে ভেঙে
ভেঙে গিয়েছিল। সে মনে মনে এটাই বলছিল যে 7 বছর আগেও তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আর আজও ঠিক তেমনটাই করলে। প্লিজ আমাকে ছেড়ে যেও না। যখন কি মলি তাকে বলছিল যে তাড়াতাড়ি গিয়ে নিয়ানকে আটকাও, বাট গজিন তো বুঝতে পারছিল না যে সে কি করবে। তখনই সেখানে চ্যাং এসে জানায় জিং মিসিং। তাকে আমি অনেক জায়গাতেই খুঁজেছি বাট তাকে পাওয়া যায়নি। যা শুনে গজিন অনেক বেশি চিন্তায় পড়ে যায় অ্যান্ড এখানে সবাই জিনকে খোঁজা শুরু করে। গজিন নিয়ানকে অনেকবার কলও করে বাট নিয়ান তার কলের কোনো রিপ্লাই দেয় না। অন্যদিকে নিয়ান লুসাওয়ের পাঠানো লোকেশনে পৌঁছে গিয়েছিল। সে তাকে বলো আমার ছেলে জেন কোথায়, আর তুমি তাকে এখানে কেনই বানিয়ে এসছো? আমি তোমাকে চিনিও না, তারপরেও তুমি আমার পেছনে কেন পড়ে আছো? লুসাও বলে তুমি চিন্তা করো না, কারণ তোমার ছেলে একদমই ঠিক আছে। এরপর সে তার কিছু পোষা গন্ডাকে ডাকে অ্যান্ড নিয়ানকে বলে চলো এই সবকে নক করে দাও, তারপর আমি তোমার ছেলেকে তোমায় ফিরিয়ে দেবো। অ্যাকচুয়ালি এটা লুসাওর একটি চাল ছিল যাতে সে কনফার্ম হতে পারে যে নিয়ানই জিঙ্গুইন, কারণ জিঙ্গুইন ফাইটিং স্কিল অনেক ভালো করে জানতো। এরপর নিয়ান ফাইটিং শুরু করে অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই লুসাওয়ের গুন্ডারা মার খেয়ে নিচে পড়ে যায়, যা দেখে লুসাও ক্ল্যামিং করছিল অ্যান্ড বলছিল যে ওয়াও তুমি তো আমাকে ইমপ্রেস করে দিয়েছো। এরপর সে নিজে গিয়ে নিয়ানের সাথে ফাইটিং শুরু করে বাট নিয়ান তো তার সামনে 1 সেকেন্ডও টিকতে পারে না। লুসাও এখানে তাকে বলে তুমি যে সমস্ত মুভ ইউজ করেছো সেই সব কিছু আমি তোমায় শিখিয়েছি, তাই আমার সাথে ফাইটিং করে কোনো লাভ হবে না। অ্যান্ড এখানেই লুসাও খুব জোরে নিয়ানকে পেছনে পুশ করে দেয় আর যার কারণে তার হেডে অনেক জোরে আঘাত লাগে। আর এই মোমেন্টেই তার সমস্ত ফাঁসের কথা মনে পড়ে যায়, যখন কি লুসাও বলছিল যে তুমি জিঙ্গুইন দেখো আমি তোমার সমস্ত মেমোরি রিস্টোর করতে তোমায় হেল্প করলাম। বাট নিয়ানের তো হেডে খুব জোরে আঘাত লাগার কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তাই লুসাও তাকে শোল্ডারে ক্যারি করে সেখান থেকে নিয়ে চলে যায়। সেখানেই আমরা সাহসীকে দেখি যার মনে একটু শান্তি পেয়েছিল। তার মনে হচ্ছিল ফাইনালি নিয়ান গজিনের লাইফ থেকে দূরে চলে গেছে। অন্যদিকে আমরা গজিনকে দেখি সে অনেক বেশি চিন্তিত ছিল। তখনই সেখানে জিং চলে আসে। নিয়ানকে পাওয়ার পর লুসাও তাকে ছেড়ে দিয়েছিল। অন্যদিকে লুসাও তার আর নিয়ানের ওয়েডিং ফটো পেন্ট করছিল। তখনই নিয়ানের জ্ঞান ফেরে। জ্ঞানে ফেরার পর সে প্রথমে জিজ্ঞাসা করে আমার ছেলে কোথায়। লুসাও বলে যে তুমি চিন্তা কেন করছো, আমি তাকে কবেকে বাসায় পাঠিয়ে দিয়েছি। এমনিতেও আমি তার প্রতি ইন্টারেস্টেড থোড়ি ছিলাম, যা আমি চেয়েছিলাম সেটা এখন আমার কাছে। 7 বছর আগে আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম, তোমাকে গজিনের কাছে পাঠানোই উচিত হয়নি আমার। যদি তুমি গজিনের কাছে না যেতে তাহলে আমরা কখনো আলাদাই হতাম না। এরপর সে নিয়ানের ক্লোজ গিয়ে বলে যে ভালোই হয়েছে তোমার মেমোরি রেস্টোর হয়ে গিয়েছে, এখন তুমি আমাকে কোনো আননোন পারসন ভাববে না। আমি তোমাকে অনেক মিস করেছি বাট এখন আমার অপেক্ষার শেষ হয়েছে। আমি চাই তুমি আমার সাথে বাসায় ফিরে চলো আর সেখান থেকে আমরা আমাদের নতুন লাইফে শুরু করব। তখনই নিয়ান তাকে নিজের থেকে দূরে ঠেলে দেয় অ্যান্ড বলে ফার্স্টে কি হয়েছিল অ্যান্ড আমার পরিচয় কি ছিল সেই সব কিছু ম্যাটার করে না, প্রেজেন্ট টাইমে আমি এখন নিয়ান। বাট লুসাও তো তার কোনো কথাই শুনছিল না। সে তাকে বলে জাস্ট কিছুদিন অপেক্ষা করো, এরপর তুমিও আমাকে লাইক করতে শুরু করবে। কিছুদিনের মধ্যেই আমি তোমাকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব, আমরা সেখানে আমাদের নতুন মেমোরি ক্রিয়েট করব। বাট নিয়ানের তো তাকে দেখে অনেক বেশি ভয় করছিল অ্যান্ড সে বলে আমি তোমার জন্য আবারও গজিনকে হার্ট করতে পারবো না। যা শুনে তো লুসাওর অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে তাকে বলে সব সময় তুমি ওই গজিনের জন্য আমার মন ভেঙে দাও, এমন কি আছে তার কাছে যা আমার কাছে নেই? সেটা তো শুধুমাত্র তোমার জন্য একটি মেসেজ ছিল, তাহলে তুমি তার জন্য আমার মন কেন ভেঙে দিলে? যা শুনে নিয়ানের মনে পড়ে যে সে কখনোই গজিনকে ফাঁসাতে চায়নি বাট লুসাও তাকে এমনটা করতে বাধ্য করেছিল। আসলে লুসাওয়ের একটি কি দরকার ছিল যার দ্বারা সে গজিনের সমস্ত ফান্ড চুরি করতে পারতো। বাট গজিনের সাথে দেখা করার পর নিয়ান তাকে ভালোবেসে ফেলেছিল, তাই সে গজিনকে ধোকা দিতে চাইছিল না। এখানে লুসাও বলে যে জানি না ওই ছেলেটির মধ্যে কি এমন আছে যে তুমি তার জন্য আমাকে ঠকালে আর তারপর 7 বছরের জন্য তুমি মেশিং হয়ে যাও। সত্যি তোমার সাহসের প্রশংসা করা দরকার। নিয়ানের মনে পড়ে যে লুসাও নিয়ানকে বলেছিল যে তুমি গজিনকে ভুলে যাও, সে তো শুধুমাত্র গজিনের ফান্ড চুরি করে একটি নতুন লাইফ শুরু করতে চাইছিল। সে নিয়ানকে এটাও বলে যে আমার তোমাকে অনেক বেশি ভালো লাগে, আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, তাই প্লিজ আমার সাথে চলো, আমরা দূরে কোথাও চলে যাব। বাট নিয়ান বলে তুমি এক ক্রিমিনাল আর তুমি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝো না, তাই তোমার মতো 1% কাউকে কখনো ভালোবাসতেই পারে না। নিয়ানের পাস্টের সমস্ত কথা মনে আসার পর সে লুসাওকে বলে লুসাও আমি নাই তোমাকে 7 বছর আগে ভালোবেসেছিলাম না এখন বাসবো, সেই জন্য আমার লাইফ থেকে দূরে চলে যাও। যা শুনে তো লুসাওয়ের অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে তাকে সপাটে এক থাপ্পড় মারে। তখনই সে রিয়েলাইজ করে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে, তাই সে এখানে নিয়ানকে বলেছে প্লিজ জিঙ্গুইন আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে,
যে বিশ্বাস করো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এরপর সে নিয়ানকে জোর করে হাত করে নেয়, বাট নিয়ান বলে প্লিজ আমাকে যেতে দাও, আমি তোমাকে ভালোবাসি না। যা শুনে লুসা পাগলের মতো হাসতে হাসতে বলে যে পাস্টে তো তুমি আমার সমস্ত কথা শুনতে, এন্ড এখনো তোমাকে শুনতে হবে, আর এখন তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। যা শুনে নিয়ান তাকে বলে যে তুমি ভালোবাসার মানে বোঝো না, যদি আমরা কাউকে কখনো ভালোবাসি তাহলে তার উপর ফোর্স করা যায় না, আর যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে এখন আমাকে এখান থেকে যেতে দেবে। তারপর নিয়ান অনেক সাহস জগিয়ে সেখান থেকে চলে যায়, এন্ড লুসাও তাকে আটকায় না। তারপর তার অনেক বেশি নিয়ানে চলে যাওয়ার পর সে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়, এন্ড তার রুমের সমস্ত জিনিস ভাঙচুর করা শুরু করে, এন্ড বলে জিংউই তুমি আমাকে আবারও ঠকাতে পারো না। এরপর আমরা নিয়ানকে দেখি সে গজিনকে দেখা করার জন্য ডাকে। এখানে গজিন তাকে বলে নিয়ান আমাকে মাফ করে দিও, আমাদের বিয়ের দিন ওই সব কিছু ঝামেলা হয়ে গেল। নিয়ান বলে সরি তোমার নয়, বরং তোমাকে আমার বলা দরকার। যখন আমি লুসার সাথে ছিলাম তখন আমার পাস্টের ব্যাপারে আমি অনেক কিছু জানতে পেরেছি, তুমি যেই নিংউইনকে খুঁজছো সে আর কেউ নয় আমি। যা শুনে তো গজিন এখানে শকড হয়ে যায়। নিয়ানের আওয়াজ শুনে বেবিরাও সেখানে চলে আসে, এন্ড তারা লুকিয়েই তাদের কনভারসেশন শুনতে শুরু করে। নিয়ান গজিনকে বলে যখন আমরা রিলেশনশিপে ছিলাম তখনই জিনকে আমি কনসিভ করেছিলাম, এন্ড সে তোমারই ছেলে, আর বাওকে আমি অ্যাডপ্ট নিয়েছি। যা শুনে তো গজিন অনেক বেশি রেগে যায় তার উপর, এন্ড সে বলে যদি জিং আমার ছেলে তাহলে এই সত্যটা তুমি আমাকে কেন বলনি? আমার ছেলেকে তুমি আমার থেকে 7 বছর দূরে রেখেছো, আসলে তুমি এমনটা কেন করলে? নিয়ান তাকে পাস্টের সমস্ত কিছু কাহিনী বলতে শুরু করে। 7 বছর আগে আমি ট্রিপে থাইল্যান্ড গিয়েছিলাম, সেখানে কিছু গুন্ডারা আমাকে কিডন্যাপ করে নেয়, এন্ড লুসাও তখন আমাকে বাঁচিয়েছিল, আর তার বদলে সে আমাকে একটি মিশন দিয়েছিল, আমাকে জিংউইন সেজে তোমার সাথে ভালোবাসার অ্যাক্টিং করতে হবে যাতে সুযোগ পেয়ে আমি তোমার ফান্ডের চাবি চুরি করতে পারি, বাট আমি কোনো রকম ধোকা তোমাকে দিইনি। গজিন অনেক রেগে বলে যে 7 বছর আগেও তুমি আমার সাথে গেম খেলেছিলে আর এখনো তুমি ঠিক সেটাই করে যাচ্ছ, বাট অবাক হওয়ার ব্যাপার তো এটাই যে আমি তখনও তোমার জন্য পাগল ছিলাম, আর এখনো আমার অ্যাকর্ডিং তো তোমার অনেক বেশি মজা লাগছে এইসব করে, তাই না? নিয়ান বলে যে আমি তোমাকে কখনোই ধোকা দিই নাই, লোসাও তোমাকে মারতে চাইছিল তাই আমি তাকে আটকাতে চেয়েছিলাম, সেই জন্য তাকে একটি ফেক কি বানিয়ে দিয়েছিলাম, বাট ফিরে এসে তোমাকে সবকিছু জানাবো তার আগেই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর অ্যাক্সিডেন্টের কারণে আমার সমস্ত মেমোরি লস হয়ে যায়। যা শুনে তো গজিন তারপর অনেক রেগে বলে যে তুমি কি ভেবেছো তোমার এই বানানো কাহিনীতে আমি বিশ্বাস করে নেব? তুমি পাস্টেও এক চিটার ছিলে এন্ড এখনো। যা শুনে তো নিয়ানের মনে ভেঙে যায়, এন্ড সে বলে আমি তোমাকে সমস্ত সত্যটা বলে দিয়েছি, আমি জানি আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে, বাট পাস্টে যা কিছু হয়েছে তা আমি বদলাতে পারবো না, এখনো কিছুই শেষ হয়ে যায়নি, তাই আমরা যদি চাই তাহলে আবারও নতুন করে লাইফ শুরু করতে পারি। গজিন বলে যে আমি কিছুই বুঝতে পারছি না, তাই আমাকে ভাবার জন্য একটু টাইম দাও, এন্ড সে এখান দিয়ে চলেই যাচ্ছিল। নিয়ান তাকে অনেক আটকানোর চেষ্টা করে, বাট গজিন তার কোনো কথাই শোনে না, আর সেখানেই নিয়ান অনেক বেশি কান্না করছিল। অন্যদিকে গজিন বাসায় ফিরে পাস্টের কথা মনে পড়ছিল যখন সে জিংউইনের সাথে কাটিয়েছিল, এন্ড 7 বছর পর যখন তার নিয়ানের সাথে দেখা হয় সে তাকে বহুবার বলার চেষ্টা করেছে যে সেই জিংউইন, বাট নিয়ান তো এটা মানতে অ্যাকসেপ্ট ছিল না, সে বারবার তাকে বলেছে যে সে নিয়ান। সে এখানে বলে 7 বছর আগে যখন তুমি জিংউইন ছিলে তখন আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এন্ড এখনো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি আবারও আমাকে মিথ্যে বলছো না তো? মনে হয় আমাদের একে অপরের সাথে দেখা করে উচিত হয়নি। অন্যদিকে নিয়ানের বেবিরা তাকে জিজ্ঞাসা করছিল তারা কি একে অপরের সাথে আর কোনোদিনও কথা বলতে পারবে না। এখানে বেবিরা অনেক বেশি কান্না করছিল, তাই তাদেরকে দেখে নিয়ান আরো স্যাড হয়ে যায়। অন্যদিকে আমরা লুসাওকে দেখি যে নিয়ান এন্ড গজিনের এখনো পিছু ছাড়েনি, সেইবার গজিনের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করার প্ল্যান করছিল। অন্যদিকে আমরা চ্যাংকে দেখি যে গজিনকে বলছিল যে সারা অর্গানাইজেশন আমাদের কোম্পানির ব্যাপারে নানান ধরনের রিউমার ছড়াচ্ছে যে কিছুদিনের মধ্যেই নাকি আমাদের কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাবে। আমি জানি না সে এইসব করে কি হাসিল করতে চাইছে। তখনই গজিন তাকে একটি ডেটা দেখায় যার দ্বারা পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছিল যে তাদের কোম্পানির নামে কেউ ভার্চুয়াল অ্যাকাউন্ট বানিয়ে তাদের ইলিগাল ভাবে বাই অ্যান্ড সেল করে যাচ্ছে যাতে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। যদি এমন হয় তাহলে গজিনে অনেক বড় লস হয়ে যাবে। গজিন বলে এইসব কাজ আমাদেরই কোনো পরিচিত, আর আমার সন্দেহ হচ্ছে যে এইসবের পেছনে সাহসীর হাত আছে। 7 বছর আগে আমাদের এখানে যে চুরিটি হয়েছিল তাতেও সাহসীর হাত ছিল। চ্যাং বলে যদি এমনটাই হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি এই ব্যাপারে ইনভেস্টিগেশন করছি। গজিনের আরো একটি ডাউট ছিল যে 7 বছর আগে নিয়ানের যে অ্যাক্সিডেন্টটি হয়েছিল তা কোনো কোইন্সিডেন্ট নয়, জেনে বুঝে কেউ তার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। এরপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয় যখন গজিন বাসায় ফিরে, সেখানে মলি তার জন্য আগে থেকে ওয়েট করছিল। আমি জানি তুমি নিয়ানের উপর রেগে আছো, বাট সেই রাগ তুমি খাবারের উপর কেন দেখাচ্ছ? তুমি 3 দিন ধরে
ভালো করে কিছুই খাওনি। যদি তোমার নিয়ানের সাথে এতই কথা বলতে ইচ্ছা হয় তাহলে তার সাথে কথা বলে নাও, এভাবে মুখ ফুলিয়ে কেন বসে আছো? গজিন বলে, নিয়ানকে নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই নাকি তার জন্য আমি খাওয়ার স্কিপ করছি, আমি অন্য কোনো ব্যাপার নিয়ে অনেক বেশি চিন্তায় আছি। মলি বলে, এটা তো অনেক বেশি খারাপ হয়েছে, নিয়ান অনেক বেশি অসুস্থ, এমনকি বেবিরা তো বলছিল সকালে সে অজ্ঞানও হয়ে গিয়েছিল। যা শুনে গজিন বলে, এখন সে কেমন আছে, তাকে কি ডক্টর কাছে নিয়ে যাওয়া হয়েছিল? মলি বলে, আমি তো মিথ্যে বলছিলাম, অ্যাকচুয়ালি আমি দেখতে চাইছিলাম যে তুমি সত্যি কি তোমার কিছুই যায় আসে না তার কি হলো না হলো, বাট এখানে তো উল্টোটাই দেখছি। তাই এখন এইসব ফালতু রাগ না দেখিয়ে আমি চাই কাল জিংয়ের বার্থডে আছে আর তা তোমরা একসাথে সেলিব্রেট করো। বাট গজিন এটার জন্য মানা করে দেয়। যা শুনে মলি তারপর অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে, কোনো সম্পর্কই পারফেক্ট হয় না, সব মানুষের দ্বারাই ভুল হয় অ্যান্ড আমাদেরকে আমাদের পার্টনারকে বোঝা দরকার। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে নেক্সট ডে সিন দেখানো হয় যেখানে নিয়ান তার বেবিদের বার্থডে সেলিব্রেশনের জন্য প্রিপারেশন করছিল। তখনই বেবিরা তাকে জিজ্ঞাসা করে, মম ড্যাড কি আমাদের বার্থডে উইশ জানাতে আসবে না? নিয়ান বলে, মনে হয় সে আসবে না, তাই তোমরা তোমাদের কেক কাট করে নাও। ওয়াও বলে যে একদমই নয়, ড্যাড আমাকে কথা দিয়েছিল যে তিনি আমার বার্থডেতে আসবে, তাই যতক্ষণ না দিনে আসে আমরা কেক কাট করব না। তখনই সেখানে গজিন চলে আসে আর ওয়াওকে বলে, আমি সব সময় আমার প্রমিসের রেসপেক্ট করি, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম এন্ড দেখো আমি চলেও এসেছি। নিয়ান তো তাকে সেখানে দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল এত কিছু হয়ে যাওয়ার পর গজিন তার মুখও দেখতে চাইবে না। এদিকে বেবিরা তাদের বার্থডে উইশ চাইছিল, আমরা চাই যাতে মম ড্যাড আবারও এক হয়ে যায় এন্ড তারা তাড়াতাড়ি করে বিয়ে করে নিক। এখানে গজিন বলে, হতে পারে আমরা একসাথে নেই কিন্তু আমরা সবসময় তোমাদের দুজনকে ভালোবাসবো। যা শুনে জিং তো অনেক বেশি ইরিটেটই হয়ে যায় অ্যান্ড বলে, আপনারা বড়রা অনেক বেশি অদ্ভুত, আপনি মমকে ভালোবাসেন বাট তা আপনি বলছেন না। এদিকে মমও অনেক বেশি স্যাড আছে, কিন্তু সেই ব্যাপারে মমও আপনাকে কিছু বলছে না, মনে হচ্ছে আপনারা বড়রা নিজেদের ইগোকে একটু বেশি সিরিয়াস ভাবে। এরপর তারা এখানে তাদের বার্থডে সেলিব্রেট করে কিছুক্ষণ পর গজি নিয়ানের কাছে এসে জানায় যে সে এখন আর এই বাসাতে থাকবে না, সে অন্য জায়গায় শিফট হয়েছে। যা শুনে নিয়ান বুঝতে পেরে যায় যে গজিন তাকে আর কখনো আগের মতো ভালোবাসবে না। আর সে তাকে বলে, আমি 7 বছর আগে যে ভুল করেছি তার জন্য আমাকে মাফ করে দিও, আমি চাই না আমার জন্য তোমার ভালোবাসা থেকে বিশ্বাস উঠে যাক, তাই যদি তোমার অন্য কাউকে ভালো লাগে তাহলে তুমি তার সাথে খুশি থাকতে পারো। গজিন তাকে কথা শুনিয়ে বলে, তোমার মুখে এমন কথা শোভা পায় না, কারণ আজ আমার যে অবস্থা সেটা শুধুমাত্র তোমার জন্য। যা শুনে নিয়ান স্যাড হয়ে সেখান থেকে চলে যায়, যখন কি গজিন তো চাইছিল যাতে নিয়ান তাকে আটকায়, বাট নিয়ান এমনটা করে না। অন্যদিকে আমরা লুসাওকে দেখি যে এখনো নিয়ান আর তার একসাথে ড্রয়িং করছিল। তখনই তার এক গার্ডস তাকে এসে জানায় যে বস অনেক বড় প্রবলেম হয়ে গিয়েছে, গজিন আমাদের ব্যাপারে সমস্ত কিছু জেনে গিয়েছে, ইভেন তো সে এই ব্যাপারে পুলিশকেও ইনফর্ম করে দিয়েছে, তাই আমার মনে হয় এখন আমাদের এখান থেকে পালানো দরকার। গ্লুসাও বলে যে আমি আমার ভালোবাসাকে না নিয়ে কোথাও যাব না। এরপর সে অনেক রেগে নিয়ানের ছবিতে রেড কালার লাগিয়ে বলে, নিয়ান যদি তুমি আমার না হও তাহলে আমি তোমাকে কারোর হতে দেব না। নেক্সট সিনে আমরা নিয়ানকে পার্কিং লটে দেখি যেখানে সে মলির সাথে কথা বলছিল যে আমি কিছুদিনের জন্য ব্রেক চাই, তাই আমি এই কয়েক বাসা থেকে দূরে যেতে চাই, তাই প্লিজ আপনি বেবিদের খেয়াল রাখবেন। এটা বলে সে যখন কারে বসে সে দেখতে পায় আগে থেকেই লুসাও কারের ভেতরে ছিল অ্যান্ড সে এখানে কিছু অ্যাকশন নিত। তখনই লুসাও তাকে অজ্ঞান করিয়ে দেয়। অন্যদিকে জ্যাং সমস্ত সত্যটা জেনে গিয়েছিল অ্যান্ড সে গজিনকে বলে 7 বছর আগে হওয়া চুরি অ্যান্ড নিয়ান অ্যাক্সিডেন্টের পেছনে সাহসীর হাত আছে। যা শুনে গজিন বলে, ওকে তাহলে এই ব্যাপারে সমস্ত প্রমাণ তুমি পুলিশকে দিয়ে দাও। অন্যদিকে সাহসীও জানতে পেরে গিয়েছিল যে তার সমস্ত কুকর্মের ব্যাপারে গজিন জানতে পেরে গিয়েছিল এ ব্যাপারে, আর যার কারণে সে অনেক বেশি আফসোস করছিল, কারণ সে ওয়ান সাইডের লাভ পাওয়ার চক্করে নিজেদের ফ্রেন্ডশিপটাই নষ্ট করে ফেললো। গজিন তার অনেক ভালো বন্ধু ছিল, বাট এখন সেই তার শত্রু হয়ে দাঁড়িয়েছে। ইভেন তো সে পুলিশের কারদেরও আওয়াজ পায়, বাট এবারে সে বাঁচতে পারে না। অন্যদিকে আমরা গজিনকে বাসায় দেখি, তার মন তো চাইছিল যে নিয়ানকে কল করতে, বাট কি করতো সে, তার ইগো মাঝে চলে এসেছিল অ্যান্ড সে বলে, না আমি সবসময় কেন তোমার পেছনে যাব, যদি তুমি আমাকে ছেড়ে থাকতে পারো তাহলে আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো। তখন সেখানে চ্যাং চলে আসে অ্যান্ড বলে, বস আপনি 4 দিন ধরে এভাবেই মুখ ফুলিয়ে বসে আছেন, যদি সত্যি বেশ নিয়ানের কথা আপনার এতই মনে পড়ছে তাহলে তাকে একবার কল করুন, একবার কল করলে আপনি ছোট হয়ে যাবেন না। গজিন বলে, তাহলে তুমিই তাকে কল করে দেখো। যা শুনে চ্যাং তখনই নিয়ানকে কল লাগায়, কিন্তু তার কল তো কানেক্টই হচ্ছে না। আর যা গজিন শোনা মাত্র সে তার মমকে কল করে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে নিয়ান কোথায়। মলি বলে সে তো টাউন থেকে বাইরে গেছে, বেবিরা তো আমার সাথে আছে অ্যান্ড 2 দিন ধরে তার কোনো কলও আসেনি। যা শুনে গজিন এটা তো বুঝতে পারে যে এখানে কিছু না কিছু তো প্রবলেম হয়েছে। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি সে এখনো অজ্ঞান অবস্থাতেই ছিল অ্যান্ড এই অবস্থাতেই লুসাও তাকে বিয়ের জন্য রেডি করছিল। আর যখনই নিয়ানের জ্ঞান ফেরে সে তাকে বলে তুমি আমাকে একা কেন ছাড়ছো না। লুসাও বলে তুমি লর্ড বুদ্ধের সামনে আমাকে সবসময় বলতে যে আমি ভালোবাসার মানে বুঝি না, তাই এখন সেই ভালোবাসাটাই আমি শেখার চেষ্টা করছি যাতে ভালোবাসার মানে আমি বুঝতে পারি। যা শুনে নিয়ান তাকে বলে আমি তোমাকে একদমই ভালোবাসি না। ভালোই হয়েছিল 7 বছর আগে আমার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই সূত্রে আমি তোমার সাথে কাটানো সমস্ত স্মৃতি তো ভুলে গিয়েছিলাম যা তোমার সাথে রিলেটেড। আমি তোমার সাথে কাটানো একটা মুহূর্ত অনেক বেশি ঘৃণা করি। যা শুনে লুসাও তার উপর চেঁচানো শুরু করে অ্যান্ড বলে গজিনের মধ্যে এমন কি আছে যে তুমি তার জন্য বারবার আমাকে রিজেক্ট করো। নিয়ান বলে সে আমার অনেক বেশি কেয়ার করে অ্যান্ড তার সাথে থাকলে আমি নিজেকে সেফ ফিল করি, ইভেন তো সে আজ পর্যন্ত কখনো আমাকে ম্যানিপুলেট করেনি। যা শুনে লুসাও আবারও একবার তার উপর হাত তোলে অ্যান্ড তাকে জোর করে অ্যান্ড অনেক জোরে তার গলা চেপে ধরে আর বলে আজ না কাল তোমার আমার প্রতি ভালোবাসা তো চলেই আসবে, শুধু একবার বিয়েটা হতে দাও, তারপর সারা জীবনের জন্য তুমি আমার হয়ে যাবে। এখানে নিয়ান বুঝতে পারে যে লুসাও তার জন্য একদমই পাগল ছিল, সে কোনো সাইকোর মতো বিহেভ করছিল এখানে। অ্যান্ড সে তাকে জিজ্ঞাসা করে বলো নিয়ান তুমি কি আমাকে বিয়ে করবে, বাট নিয়ান তো তার এই কোশ্চেনের কোনো আনসার দেয়নি। আর যার কারণে লুসাও তার উপর ফোর্স করা শুরু করে অ্যান্ড বলছিল তাড়াতাড়ি করে বলো তুমি আমাকে অ্যাকসেপ্ট করছো। বাট নিয়ান বলে আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে ভালোবাসি না। তার মুখ থেকে বারবার না শোনার পর তো লুসাও যেন পাগল হয়ে গিয়েছিল। তখনই সে দেখে যে গজিনে হেলিকপ্টার নিয়ে সেখানে আসে আর নিয়ানও গজিনকে আসতে দেখে নেয়, সেই জন্য সে চার্চ থেকে বাইরের দিকে দৌড়তে শুরু করে। তার সেখান থেকে যাওয়ার পর তখনই সেখানে লুসাওয়ের লোকেরা চলে আসে অ্যান্ড বলে বস এখনই আমাদেরকে এখান থেকে পালাতে হবে। যখন কি লুসাও তো এখনো নিয়ানের ব্যাপারেই ভেবে যাচ্ছিল, সে বলে নিয়ান তুমি আমাকে আবারও একবার সকালে চার্চের বাইরে আমরা নিয়ানকে দেখি যে গজিনের দিকে দৌড়ে যাচ্ছিল অ্যান্ড গজিনও তাকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। আর আমরা লুসাওকে দেখি সেও চার্চের বাইরে চলে এসেছিল অ্যান্ড এখানে সে ভাবছিল যে নিয়ান তুমি আমাকে কেন বলতে যে আমি ভালোবাসার মানে বুঝি না, আমি তোমাকে ভালোবাসি অ্যান্ড আমার চোখের সামনে আমি তোমাকে অন্য কারোর হতে দেবো না, এর থেকে তো ভালো আমি নিজের হাতেই তোমাকে শেষ করে দেবো। অ্যান্ড সে নিয়ানের উপর বন্দুক চালিয়ে দেয়। এখানে গজিনে তার সাথে সমস্ত কাটানোর স্মৃতি মনে পড়ছিল। তাকে এই অবস্থায় দেখে গজিন তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল অ্যান্ড বলছিল প্লিজ নিয়ান আমাকে ছেড়ে যেও না। এখানে নিয়ান বলে পাস্টে যা কিছু হয়েছে তার জন্য আমাকে মাফ করে দাও, আমি সবসময় তোমাকে ভালোবেসে এসেছি। যখন কি গজিন তো অনেক বেশি ভেঙে পড়েছিল, সে আবারও একবার নিয়ানকে হারাতে চাইছিল না, তাই সে বারবার বলছিল প্লিজ নিয়ান আমাকে আবারও ছেড়ে চলে যেও না। আর সেখানেই লুসাও নিয়ানকে মরতে দেখতে চাইছিল, তাই পুলিশ আসার পরেও সে সেখান থেকে পালানোর চেষ্টা করেনি। তাই এখানে পুলিশ তাকে অ্যান্ড তার লোকেদের অ্যারেস্ট করে নেয়। এরপর আমাদেরকে কয়েক মাসের সিন দেখানো হয় যেখানে নিয়ানকে হসপিটাল থেকে বাসায় শিফট করে দিয়েছিল অ্যান্ড সেখানে গজিন গডের কাছে প্রে করে যাতে নিয়ান খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। অ্যান্ড একদিন হঠাৎই নিয়ানের জ্ঞান ফেরে আর গজিন তো তাকে সুস্থ দেখে সোজা গিয়ে তাকে হাক করে নেয় অ্যান্ড নিয়ানও গজিনের কাছে নিজেকে সেফ ফিল করছিল। তারা দুজনেই বিগত 7 বছর ধরে অনেক প্রবলেম ফেস করেছে, বাট শেষমেশ ভালোবাসারই জয় হলো। মলিও তার ছেলের জন্য অনেক বেশি হ্যাপি ছিল কারণ সে জানতো তার ছেলে নিয়ানের জন্য 7 বছর ধরে অপেক্ষা করেছিল অ্যান্ড ফাইনালি তাদের মাঝে আর কোনো বাধা নেই। নেক্সট সিনে আমরা তাদের দুজনকে কিস করতে দেখি অ্যান্ড এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। বন্ধুরা এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও একটি নতুন ড্রামাতে, তাই স্টে কানেক্টেড, বাই বাই।